Work from home, avoid crowd. Don't make our country Brazil or France, and try to maintain proper hygiene. আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক আহমেদ জয় কক্সবাজার থেকে অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম। আসলে আমরা বিগত বেশ কিছুদিন অনেক ক্রাইসিস মোমেন্ট পার করেছি, আপনারা জানেন। এর মধ্যেও বিগত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি আমরা আমাদের যে সারা বাংলাদেশে যে একটা কোভিড-19 মহামারী, যে ডিজাস্টারটাকে আমরা যে কোভিডের সাথে আমরা লড়াই করছিলাম, আমরা একটা সাকসেস হয়েছিলাম। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে করোনার যে সেকেন্ড ওয়েভ গত ডিসেম্বরে আসার কথা ছিল ফার্স্ট ওয়েভের পর। আপনারা জানেন গত বছরের মার্চ মাসে প্রথম চীনের উহান রাজ্য থেকে করোনা নামক যে ভাইরাসটি, এটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সেই সাথে আমাদের বাংলাদেশেও করোনা অ্যাফেক্টেড হয়। করোনার ভাইরাসটা প্রথম মার্চ মাসে মনে হয় আমাদের বাংলাদেশে পাওয়া যায়। তো গত একটা বছর আমরা করোনার সাথে লড়াই করেছি এবং আমরা আমাদের ইকোনমি এবং আমাদের করোনার সাথে যুদ্ধ, আমাদের রেমিটেন্সের গ্রোথ, উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি। তো আমাদের অর্থনৈতিক কার্যক্রম সব কিছু আমাদের সরকার খুব ভালোভাবে হ্যান্ডেল করেছিল। আমরা যেটা গত বছরের ডিসেম্বরে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেই আপনার একটা আগাম বার্তা দিয়েছিল যে করোনা সেকেন্ড ওয়েভটা দেখা দিল মূলত ডিসেম্বরে। তো শীতকাল সবাই ধরে নিয়েছিল যে সেকেন্ড ওয়েভটা শীতকালে হবে। এই কারণেই শীতকালে আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল, কিন্তু আল্লাহর অসীম রহমতে যেভাবে সেকেন্ড ওয়েভটা আসার কথা ছিল আমাদের বাংলাদেশে, ওইটা ওভাবে হয়নি। এবং আমাদের যে ভেরিয়েন্টটা করোনার শীতকালে বাংলাদেশে এফেক্টেড হয়েছিল, ওটার সাথে হয়তো আমাদের ইমিউনিটি এবং আমাদের দেশের আবহাওয়া থেকে শুরু করে সব কিছু এগুলো হয়তো আমরা মানিয়ে নিতে পেরেছিলাম বলে হয়তো আবার ডিসেম্বরের সেকেন্ড ওয়েভটা আমরা ভালোভাবে সামাল দিয়েছি। কিন্তু গত সপ্তাহ থেকে লক্ষ্য করা যাচ্ছে করোনার যে তৃতীয় তরঙ্গ, থার্ড ওয়েভ, এটা ভয়াবহ রকমভাবে আমাদের বাংলাদেশে এফেক্ট করেছে। এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই শুনেছেন, আজকে একটা প্রজ্ঞাপন জারি হচ্ছে সন্ধ্যায় সরকারিভাবে। আগামী পরশু থেকে 5 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত সরকার সারা বাংলাদেশে এক সপ্তাহের জন্য অফিসিয়ালি লকডাউনে যাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, লকডাউন যে কিংবা লক ওপেন করে আমার মনে হয় না করোনার সাথে ফাইট করা যাবে। করোনার সাথে ফাইট করতে হলে এখানে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। আমি যেটা মনে করি একদম নর্মাল, এটা কোনো রকেট সায়েন্স না। আমরা প্রত্যেকেই আমাদের যে একদম মানে জেনারেল নলেজ আছে, সেই নলেজটুকু অ্যাপ্লাই করি। আমরা যদি আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করি, তাহলে প্রত্যেকটা মানুষ আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো এবং আমরা আবারও করোনার ফার্স্ট ওয়েভ যেভাবে দক্ষতার সাথে সামলিয়েছিলাম, আমরা ইনশাল্লাহ তৃতীয় তরঙ্গটাও ঠিক একইভাবে আল্লাহ যদি রহম করে আমরা মোকাবেলা করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে একটা কথা বললাম যে করোনা মানে সাথে যুদ্ধ করার জন্য কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন নাই। এখানে একটা ব্যাপার আপনারা লক্ষ্য করবেন যে আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম কিংবা আমাদের দেশের মানুষের যেটা সবচেয়ে করোনাকে মোকাবেলা করার জন্য যে ফার্স্ট যে মানে অস্ত্রটা আমাদের দরকার, সেটা হচ্ছে মাস্ক। বাংলাদেশের 95% মানুষও ঠিক মতো মাস্ক পরছে না। মাস্ক যারা পড়ছেন টোটাল অন অ্যাভারেজে আমার মনে হয় 15 থেকে 17% হবে পুরো টোটাল পপুলেশনের উপর যারা মাস্ক ইউজ করছেন প্রপারলি, আর ম্যাক্সিমাম মানুষ মাস্ক পরছেন না। তো ব্যাপারটা হচ্ছে কিভাবে মাস্ক পরতে হয়। আমরা যদি মাস্কটাকে জাস্ট এখানে ঝোলা রাখি কিংবা নাকের নিচে রাখি, এটা তো অর্নামেন্টস না। মাস্কটা এটা কেন করছি আমরা, আমাদের যে করোনার যে ভাইরাসটা, এটা যেন আমাদের নোভেল দিয়ে যেন ইনফেক্টেড না হয়, আমাদের এই ভাইরাসটা যেন আমাদের কোনোভাবেই আমাদের যেন শরীরে যেন প্রবেশ করতে না পারে। তো আমরা মাস্ক পরছি, নাকের নিচে আমরা মাস্কটাকে নামিয়ে রাখি, তাহলে এই মাস্ক পরার তো কোনো মানে নাই। আমরা যদি জাস্ট যে সিম্পল একটা মাস্কটাই যদি আমরা পড়তে না জানি, আমরা যদি এখন ওই মাস্কের ব্যবহারটা না জানি, তাহলে আমরা কীভাবে করোনার মতো ভয়াবহ একটা মরণ ব্যাধির সাথে যুদ্ধ করব। তো এই ব্যাপারটা আমাদের আমার মনে হয় ভালোভাবে শার্পলি মগজে কিন্তু ঢোকায় নিতে হবে। আমরা যখন বাইরে যাব তখন 1 সেকেন্ডের জন্য, নট এ সিঙ্গেল সেকেন্ড, মাস্কটা আমাদের নজর থেকে নিচে নামাবো না। এটা বারবার মনে রাখবেন। আমরা যখনই বাইরে যাব, আমরা যতক্ষণ বাইরে থাকবো, আমরা যেন মাস্ক আমাদের নাকের নিচে না নামাই, আমরা যেন প্রপারলি মাস্কটা পরি।
মাস্ক প্রপারলি পরতে হবে, মাস্ক প্রপারলি পরতে হবে, মাস্ক প্রপারলি পরতে হবে, মাস্ক মাস্ক অ্যান্ড মাস্ক। এই অভ্যাসটা আমারও ছিল না, মানে মনের অজান্তেই মাস্কটা খুলে ফেলতাম কিংবা নাকের নিচে নেমে আসতো। আমার একটা অভিজ্ঞতা আছে, গত ফেব্রুয়ারিতে আমি 8 তারিখ থেকে প্রবাবলি 18 তারিখ পর্যন্ত আরব আমিরাতে ছিলাম, দুবাইতে। আমার যেহেতু করোনার কারণে অনেকদিন ধরে দেশের বাইরে যাওয়া হচ্ছিল না গত একটা বছর। আর আপনারা জানেন করোনার কারণে অনেক দেশের আমাদের যে মানে আসা যাওয়া ইনকনভিনিয়েন্স অফ কোভিড প্রায় দেশের সাথে আমাদের ট্যুরিস্ট ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন, যে কোনো ধরনের ভ্রমণের একটা নিষেধাজ্ঞা। এবং যাওয়ার আগে কোভিড টেস্ট বাংলাদেশ থেকে একবার মানে করে তারপর দুবাইতে ঢোকা লাগছে, আবার দুবাই এয়ারপোর্টে গিয়ে আবার কোভিড টেস্ট করা লাগছে, আবার দুবাই থেকে যখন বাংলাদেশে ফিরবে তখন আবার কোভিড টেস্ট করা লাগছে। তো মোটামুটি 7-8 দিন ভালোই টেস্টের উপরেই ছিলাম। সো এটা একটা টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এই কোভিড সিচুয়েশনে একটা মানে দেশে ট্রাভেল করা। এবং এটা যতটা না ছিল আনন্দের, তার চেয়ে অনেক বেশি ছিল প্যারাময়। এটা কেন বলছি, যে 8-9 দিন আমি দুবাইতে ছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি ফার্স্ট দিন দুবাই মলে দিন যাই, ফাউন্টেন এসে দেখছিলাম, জাস্ট একটা সেকেন্ডে যখন মাস্কটা খুলছি কারণ ছবি তুলবো, তখন সিকিউরিটিরা এসে ঘিরে ফেলছে, বলছে প্লিজ ঠিক মতো মাস্ক পরেন। তো মানে ছবি তোলার জন্য একটা সেকেন্ডের জন্য যে কেউ মাস্ক খুলছে, প্রত্যেকটা মানুষকে তারা খুঁজে খুঁজে বের করছে যে কে মাস্ক খুলে আছে। মাস্ক ছাড়া কোনো মানুষ না, এটা কল্পনার বাইরে। একটা মানুষ যে মাস্ক ছাড়া মানে বের হবে, লাখ লাখ মানুষ ঘোরাফেরা করতেছে, তাদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স প্রপারলি মেনটেন করে, কত সুন্দর সিস্টেম। এবং একটা মানুষও যে মাস্ক ছাড়া নাই, একটা মানুষও যে মাস্ক নাকের নিচে নামায় নাই, এই জিনিসগুলো আসলে হচ্ছে সভ্যতার ব্যাপার, ভদ্রতার ব্যাপার। কারণ আমি মাস্ক না পরলে শুধু আমি আমার ক্ষতি করছি না, আমার ভাবতে হবে আমি মাস্ক না পরার কারণে আমার আশেপাশে আর 5-7টা মানুষ ইনসিকিউর হচ্ছে। আমার যদি করোনা ভাইরাস আমার শরীরে থাকে, আমি মাস্ক না পরার কারণে আমার কাছ থেকে আমার যে ভাইরাসটা তাদের আমার আশেপাশের মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে। তো এখানে একটা ভদ্রতার ব্যাপার আছে। মাস্ক না পরে যদি আমরা ঘোরাফেরা করি, এটা হচ্ছে এই সময়ে, এই করোনাকালীন সময়ে আমার মনে হয় না এর চেয়ে জঘন্যতম মানে অভদ্রতা কিংবা এর চেয়ে জঘন্যতম নোংরামি আর কিছু হতে পারে না। সো আমি এটা এইভাবে বলার কারণ হচ্ছে দুইটা। আর নোংরামি, অভদ্রতা এগুলো না বললে হয়তো আপনাদের মাথায় এটা মগজে ধারণ করতে কষ্ট হবে। কখনো কখনো মানে ভালো কিছু বোঝাতে গেলে একটু তিতা কথাও আমাদের বলতে হয়। মানে আমরা তিতা কথাটা ভালোভাবে মাথায় নিই, ভালোভাবে বললে হয় না। গালি দিলে অনেক সময় শুনি, যেটা ছোটবেলা থেকে আমাদের এটা জেনেটিক্যাল একটা প্রবলেম। এটা আমাদের সিস্টেম, আমাদের মানে জেনেটিকে মনে হয় আমাদের এটা আছে, এই কারণে আমরা সোজা কথা খুব কম শুনি। তো আমি এত কথা বলার কারণ হচ্ছে মূলত আমি কোনো ডাক্তার কিংবা কোনো হেলথ স্পেশালিস্ট নই। আমি সব কিছু নিয়ে যখন যেটা ট্রেন্ড থাকে ওটা নিয়ে প্রচুর জানার চেষ্টা করি, প্রচুর গুগল করি। আমরা 1-2 মাস আগে আল্লাহর রহমতে ভ্যাকসিন পেয়েছি। এক এক দেশে এক একটা দেশের ভ্যাকসিন ইউজ করছে। আমরা খুব সম্ভবত ইন্ডিয়া থেকে সেরাম ইনস্টিটিউটের একটা ভ্যাকসিন আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আরও প্রায় 1.5 থেকে 2 মাস আগে আমাদের দেশে এনেছেন। এবং এটা সবচেয়ে সৌভাগ্যের, এবং আমরা বাংলাদেশি জাতি হিসেবে আমরা এত বেশি লাকি। পৃথিবীর অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন তো মারা দূরের কথা, পাওয়া দূরের কথা, ওরা এখনো ভ্যাকসিন আনতেই পারে নাই। সেই হিসেবে আমরা বাংলাদেশের মতো একটা দেশ, আমরা তো আগের বাংলাদেশ নাই, আমাদের নেত্রী দেখিয়ে দিয়েছেন ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে আমেরিকা, লন্ডন, ইউরোপ যখন ভ্যাকসিন দিচ্ছে ওই সময়টাতে আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের ভ্যাকসিনের ফার্স্ট ডোজ প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। আমরা খুব সম্ভবত এপ্রিলের এই মাসেরই 3rd কিংবা 2nd উইক থেকে ভ্যাকসিনের 2nd ডোজে যাব। এখানে যে ব্যাপারটা হচ্ছে, মানুষের একটা ধারণা হয়ে গেছে ভ্যাকসিন চলে আসছে, করোনার এত পাত্তা দিয়ে লাভ নাই। আসলে এই মেন্টালিটিটা আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা যতই ভ্যাকসিনাইজড হই, আমরা যতই আমাদের ফার্স্ট ডোজ কিংবা 2nd ডোজে যাই, করোনা এমন একটা জিনিস, ভ্যাকসিন দেওয়ার পর করোনা আবার আমরা এফেক্টেড হতে পারি। বিকজ অফ করোনার কিন্তু এক একটা ভেরিয়েন্ট এক এক রকম। এখন যে ভেরিয়েন্টটা 3rd ওয়েভে আমাদের বাংলাদেশে এফেক্টেড হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস একটা ভেরিয়েন্ট। এটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট, এটাকে বলে। এটা ইংল্যান্ড থেকে এসেছে। এটাকে বাংলায় যদি বলি বিলেতি ভাইরাস। তো
তো এখানে একটা জিনিস আমাদের অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে গভর্নমেন্ট, পুলিশ আর রাস্তাঘাটে যে আমাদেরকে স্বেচ্ছাসেবী ভাইরা আমাদেরকে জোর করে মাস্ক পরাবে, আমাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে, আমরা ঘর থেকে বের হচ্ছে কিনা আমাদেরকে চেক দিবে, মানে চোর পুলিশ খেলা, এটা আসলে এটা খুব মানে অড একটা ব্যাপার। আমি কারণ আমার হবে, আমি বেরোলে আমি এফেক্টেড হবো, আমি কেন প্রশাসনের সাথে চোর পুলিশ খেলবো? সো এখানে আপনারা খুব ভালোভাবেই একটা জিনিস মানে বোঝার চেষ্টা করেন, এখানে চোর পুলিশ খেলার কোনো ব্যাপার কিন্তু না। এখানে আপনি আমাদের সরকার যে আগামী 7টা দিন লকডাউন দিয়েছে, এটা দেওয়ার মূল কারণ হচ্ছে করোনার যে এই ইউকে ভেরিয়েন্ট, এটা এত ব্যাপকভাবে ছড়ানোর একটা আশঙ্কা হচ্ছে। যদি আমরা 7টা দিন বাংলাদেশের সকলেই বাসায় থাকি, আমরা যদি বাসায় থেকে আমাদের নিজেদেরকে ঘরবন্দি জীবন মাত্র 7টা দিন আমরা চেষ্টা করি, তাহলে আমাদের যে এই থার্ড ভেরিয়েন্টের যে ফ্লোটা ব্যাপকভাবে যে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, এটাই 7 দিনে এটা অনেক কমে যাবে। এবং এমন হতে পারে আমরা আল্লাহর রহমতে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে আমরা বিলো 5% চলে আসি। গতকাল পর্যন্ত আমার কাছে একটা তথ্য আছে, গতকালকে সারা বাংলাদেশে সংক্রমণের যে কোভিড টেস্টের মাধ্যমে 6,830 জন, আর এটা যদি মানে পরীক্ষার তুলনায় যদি এটার শতাংশ হিসাব করা হয় তাহলে হচ্ছে 23.28%। তো আমরা আসলে এটা কিন্তু অনেক ভয়াবহ, কারণ হচ্ছে আমাদের এখন যে অবস্থা, পার ডে বাংলাদেশের হেলথ ডিপার্টমেন্টের মধ্যে 4.5 লাখ থেকে 5 লাখ লোককে টেস্টের আওতায় আনা উচিত, মানে টেস্ট করানো উচিত। সেখানে মাত্র টেস্ট হচ্ছে 29 থেকে 30 হাজার। তো 29 থেকে 30 হাজারের মধ্যে ম্যাক্সিমাম মানুষ টেস্ট করছে যারা দেশের বাইরে যাচ্ছে, প্রবাসী ভাইয়েরা। তো তাদেরকে টেস্ট করতে হচ্ছে, তাদের ম্যাক্সিমাম নেগেটিভ, তারা এমনি করছে বিকজ অফ তাদের একটা টেস্টের সার্টিফিকেট দরকার। তো সেই হিসেবেই আমাদের কিন্তু করোনার ভয়াবহতা অনেক ব্যাপক। আমরা আগামী 7টা দিন সবাই বাসায় থাকি, আমরা চেষ্টা করি যখন বের যদি হতে হয় আমরা মাস্কটা ঠিক মতো পরি, আমরা যেন চোর পুলিশ না খেলি, আমরা যেন নিজেদেরকে নিরাপদ রাখি। আর আমরা হয়তো বাইরে ঘোরাঘুরি, আড্ডাবাজি, গল্লির মোড়ে, তারপর গল্লিতে যা হয় আর কি, যেগুলো আপনারা গত বছর করেছেন করোনার সময়, এই জিনিসটা থেকে আমরা সবাই নিজেদেরকে, নিজেদের জন্য, নিজেদের ফ্যামিলির জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য আমরা চাই এই একটা সপ্তাহ আমরা আবার ঘরবন্দি থাকতে। ইনশাল্লাহ আবারও পৃথিবী স্বাভাবিক হবে, আমরা আবারও সুন্দর যে পৃথিবী প্রত্যাশায় বিশ্বের লক্ষ কোটি কোটি মানুষ, আল্লাহ যদি আমাদের উপর সহায় হয়, আমরা আবারও আমাদের সেই স্বপ্নের পুরনো পৃথিবীতে ফিরে যাব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, অবশ্যই মাস্ক পরিধান করবেন।